পূর্ব ভারতের সবচেয়ে বড় পুরাতন কোষ্ঠী পাথরের শিব মূর্তির বেনারসের কাশীর সাথে এই মন্দিরকে তুলনা করা হয়। একটির নাম হয় ইছামতি আর আরেকটির নাম হয় এই চূর্ণী নদী। বাসস্থানটি কিন্তু এখন প্রায় জীর্ণ এবং ধ্বংসের পথে। সপরিবার এখানে এসে রাজবাড়ি স্থাপন করলেন, রাজপ্রাসাদ হলো। বাবার মন্দির দর্শন করতে অবশ্যই ভালো লাগবে। আজকে সারাদিনের প্রোগ্রাম, এরপরে আমরা পাগলাচণ্ডী যাব। আচ্ছা, আর এটাই ইটগুলো দেখছি, এটাই অনেক। ইটগুলো হয়তো আর থাকবে না, কেউ নিয়ে নিয়ে চলে যাবে একটা। ওখান থেকে সবাই এসেছে আজকে ছুটির দিন। আচ্ছা, খুব সুন্দর, আবার বাড়ি বাড়ি এনে এখানে দর্শন করতে আসতে পারি। মানে যে শিবের মূর্তিটা দেখলাম সত্যি বিশাল বড়, মানে আমার মানে প্রথমবার এসেছি এখানে, তো খুব সুন্দর লাগছে দেখতে। হেমন্তের প্রভাত শিশিরে ছলছল করে গ্রাম চূর্ণী নদীর তীরে। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের দেবতার গ্রাস কবিতায় এই লাইনটা পড়েছিলাম। সেই চূর্ণী নদীর তীরে কাঁচা সাঁকোর ওপরে দাঁড়িয়ে আছি। নমস্কার বন্ধুরা, আমি সুব্রত, সকলকে স্বাগত জানাই এম থেকে শুরুর আরও একটি নতুন পর্বে। আজকে আমরা চলে এসেছি সেই কোপাল ভাঁড়ের যে রাজা ছিল, মনে আছে? রাজা কৃষ্ণচন্দ্র রায়। সেই রাজা কৃষ্ণচন্দ্র রায়ের বানানো একটি অদ্ভুত স্থাপত্য শৈলী দেখতে। এবং আমাদের আজকের এই দ্রষ্টব্যে তোমরা কিভাবে আসবে, কি কি দেখবে, এখানে ভোগ প্রসাদের কি ব্যবস্থা রয়েছে বা খাওয়া দাওয়ার কি ব্যবস্থা রয়েছে, এবং যদি এখানে থাকতে চাও তারই কি বা ব্যবস্থা রয়েছে, সমস্ত কিছু ইনফরমেশন কিন্তু এই ভিডিওর মাধ্যমে তোমরা পেয়ে যাবে। চলো। শীতের সকাল, কনকনে ঠান্ডা। আজকে আমার যাত্রার সাথে আমার সঙ্গী, আমার সহধর্মিণী শ্যাম। চলো, আবার ট্রেনে যেতে যেতে অনেক কথা হবে। আজ আমরা যাত্রা শুরু করলাম গড়িয়া স্টেশন থেকে। এই গড়িয়া স্টেশন থেকে শিয়ালদা যাত্রাপথের মোট 6টি স্টেশন পড়বে এবং সময় লাগে প্রায় 30 মিনিট মতো। নেমে পড়লাম শিয়ালদা স্টেশন থেকে। এবারে আমরা এখান থেকে যাব হচ্ছে যেটা গেদে লাইন, সেই গেদে লাইনের গেদে লোকাল ধরবো, আর তারপরে আরো কথা হচ্ছে। উঠে পড়লাম 7:40-এর গেদে লোকালে। আজকে 25শে ডিসেম্বর, সকলকে জানাই মেরি ক্রিসমাস। আর আমাদের আজকের যাত্রা গেদে লোকালে করে মাঝদিয়া। তো ট্রেন ছেড়ে দিয়েছে শিয়ালদহ স্টেশন থেকে। এই শিয়ালদহ স্টেশন থেকে মাঝদিয়া টোটাল স্টেশন হচ্ছে 32টা। সময় লাগবে প্রায় 2 ঘন্টা 20 মিনিট মতো। ঘড়িতে এখন সময় ঠিক সকাল 10টা 5, আর আমরা এসে নামলাম হচ্ছে মাঝদিয়া স্টেশনে। এবারে এখান থেকে স্টেশন থেকে বেরিয়ে আমরা এদিক দিয়ে সোজা ওদিকে মেন রোডে যাবো, দেন ওখান থেকে টোটো নিয়ে আমরা যাবো আজকে আমাদের গন্তব্যে। এখান থেকে বেরিয়ে বাইরে এখানে আমরা একটা টোটো পেয়েছি, সেই টোটোতে উঠেছি। এই টোটোওয়ালা দাদা বললো যে চূর্ণী যে নদী রয়েছে সেই নদী পর্যন্ত একটা ঘাটে গিয়ে ওরা নামিয়ে দেবে, সেখানে পর্যন্ত ভাড়া হচ্ছে 15 টাকা। আর ঘাটের ওই পারে মানে চূর্ণী নদীর ওই পারে মন্দির অব্দি গেলে ভাড়া হচ্ছে 25 টাকা। চলো, আমরা এখন অতিক্রম করছি ইছামতি নদী। দুটি শাখা রয়েছে, একটি ইছামতি নদী, একটি চূর্ণী নদী। এই জাস্ট আমরা টোটোতে করে নামলাম। মাঝদিয়া স্টেশন থেকে আমাদের যে আজকের গন্তব্য শিবালয় পর্যন্ত
দূরত্ব হচ্ছে মোট 3 কিলোমিটার। এই শিবালয়ে যাওয়ার জন্য কিন্তু যে চূর্ণী নদী আছে সেই চূর্ণী নদীকে অতিক্রম করতে হয়, এবং সেই চূর্ণী নদীকে অতিক্রম করার জন্য দুটো মোট ব্রিজ রয়েছে, একটা হচ্ছে পাকা ব্রিজ, একটা কাঁচা ব্রিজ, একটা বাঁশের সেতু, একটা পাকা ব্রিজ। তো যারা টোটোওয়ালা আছে তারা কাঁচা ব্রিজ পর্যন্ত আসলে 15 টাকা ভাড়া নেয়, এবং পুরো পাকা ব্রিজ দিয়ে যে মন্দির রয়েছে সেই মন্দিরে গেলে 25 টাকা বা 20 টাকা মতো ভাড়া এখানে নেয়। আমরা আজকে নেমে গেছি কাঁচা ব্রিজের ঠিক আগে। এখান থেকে আমরা এই কাঁচা ব্রিজের ওপর থেকে চূর্ণী নদীকে অতিক্রম করব। চলো তোমাদেরকে এবার দেখাবো। এই সাঁকোকে অতিক্রম করার জন্য যেরকম আমাদের হাইওয়েতে গাড়ি চালানোর সময় টোল দিতে হয়, টোল ট্যাক্স থাকে, সেরকম একজন ব্যক্তি এখানে রয়েছে দেখলাম, একটা ছোট অফিস মতো। সেইখানে আমাদেরকেও কিন্তু হেঁটে যাওয়ার জন্য টোল দিতে হলো, প্রতি জনপ্রতি 3 টাকা করে। এই হচ্ছে চূর্ণী নদী। অনেক নৌকা এখানে রয়েছে, ছোট ছোট নৌকা, ডিঙি নৌকা, আর এই ওপর দিয়ে এই হচ্ছে বাঁশের সাঁকো। বেনারসের কাশীর সাথে এই মন্দিরকে তুলনা করা হয়। লোকমুখে প্রচলিত এই মন্দির এখানকার কাশী হিসাবে। শিবালয় বা শিবনিবাস নদিয়ার কৃষ্ণগঞ্জ মহকুমার একটি গ্রাম। নদিয়ার জেলা সদর কৃষ্ণনগর থেকে 21 কিলোমিটার পূর্বে অবস্থিত এবং কলকাতা থেকে 113 কিলোমিটার দূরে অবস্থিত। শিবনিবাস তার সমৃদ্ধ ইতিহাসের এবং সাংস্কৃতিক ঐতিহ্যের জন্য পরিচিত। এই গ্রামে রাজা কৃষ্ণচন্দ্র রায় কর্তৃক নির্মিত 3টি মন্দির রয়েছে। 1754 সালে নির্মিত শিব মন্দিরগুলির মধ্যে সবথেকে বড় মন্দিরটির নাম রাজরাজেশ্বর। এই মন্দিরটির ভিতরে 11 ফুট উঁচু একটি কোষ্ঠী পাথরের শিবলিঙ্গ বর্তমান। স্থানীয়রা এটাকে বুড়ো শিব বলে। মন্দিরের সামনে অনেক পুজো দেওয়ার সামগ্রীর দোকান বর্তমান। ভক্তরা সেখান থেকে পূজার সামগ্রী সাথে গঙ্গাজল এবং দুধ নিয়ে বাবার মাথায় ঢালেন। আটকোনা সরু থামের মিনার বিশিষ্ট এই মন্দিরের উচ্চতা প্রায় 120 ফুট। এই রাজরাজেশ্বর মন্দিরের পূর্ব দিকে রয়েছে 4 চালা 60 ফুট উচ্চতা বিশিষ্ট আরও একটি শিব মন্দির, যার নাম রাজেশ্বরী মন্দির। মহারাজ কৃষ্ণচন্দ্র রায় তার দ্বিতীয় পত্নী নামে এই মন্দিরটির নামকরণ করেন। এই মন্দিরের ভেতরে রয়েছে 7 ফুট উচ্চতা বিশিষ্ট কোষ্ঠী পাথরের আরও একটি শিব মূর্তি। এই মন্দিরের পাশেই রয়েছে রাম সীতার মন্দির। সিঁড়ি দিয়ে উঠে গেলে ভেতরে সিংহাসনে রয়েছে রামচন্দ্রের কোষ্ঠী পাথরের মূর্তি এবং অষ্টধাতুর দেবী সীতার মূর্তি, সাথে রয়েছে হনুমানজিরও মূর্তি। মূল গর্ভগৃহের পাশের কক্ষেই রয়েছে এই স্থানে খনন কার্যে পাওয়া কোষ্ঠী পাথরের একটি শিবশিলা। মন্দির এবং এই স্থানের ইতিহাস সম্পর্কে আরও স্পষ্ট ধারণা পেলাম এই মন্দিরের প্রধান পুরোহিতের কাছ থেকে। স্বপনবাবু, আপনার থেকে জানতে চাইব এই শিবালয় সম্পর্কে যদি কিছু বলেন। হ্যাঁ, নমস্কার। নদিয়ার রাজাধিরাজ কৃষ্ণচন্দ্র যখন শুনলেন
যে চারিদিকে বর্গী আক্রমণ হচ্ছে, হয়তো নদিয়ায় হতে পারে, সেই জন্যে ওনার ফ্যামিলি পরিবার রক্ষা করার জন্যে উনি জায়গা পছন্দ করছিলেন। তখনই ওনার যারা উপদেষ্টা মণ্ডলী তারা বললেন একটা জায়গা আছে, সেখানে আপনি যেতে পারেন। সেই তখন শিবনিবাস নামকরণটা হয়নি। এখানে উনি এলেন সপরিবার, এখানে এসে রাজবাড়ি স্থাপন করলেন, রাজপ্রাসাদ হলো এবং এখানে উনি থাকলেন। তখন উপদেষ্টা মণ্ডলীরা বললেন যে মহারাজ, আপনি যার ভয়ে এখানে নদিয়া কৃষ্ণনগর রাজধানী ছেড়ে অজপাড়াগা এসেছেন, এখানে আমি শিব মন্দির প্রতিষ্ঠা করুন। কেন না, যারা আসছে আক্রমণ করতে তারা হচ্ছে বর্গী, তারা হচ্ছে মারাঠা, তাদের ইষ্ট দেবতা শিব। এই শিব প্রতিষ্ঠা করলে নিশ্চয়ই কোনো আঘাত আনবে না। সেটাই হয়েছিল। উনি এখানে গজরা করে, মানে বড় নৌকো করে বেনারস থেকে বড় বড় কষ্টি পাথরের চাই এনে এখানে ভাস্কর দিয়ে প্রথম শিব মন্দির প্রতিষ্ঠা করলেন। এবং যে শিবটা এখন এশিয়া মহাদেশের মধ্যে বৃহৎ, এবং এটা প্রতিষ্ঠা করলেন ওনার প্রথমা মহর্ষির মঙ্গলার্থ, মানে বড় রানীর মঙ্গলার্থ প্রতিষ্ঠা করলেন। শিবের নাম হচ্ছে রাজরাজেশ্বর, কষ্টি পাথরের তৈরি, মেঝে থেকে উচ্চতা 9 ফিট, ব্যাসার্ধ হচ্ছে 22 ফিট, মন্দিরের উচ্চতা মাটি থেকে হচ্ছে 120 ফুট। তারপরে 7 বছর পর ওনার ছোট রানীর নামে আরেকটি মন্দির করলেন, শিব মন্দির, যে শিবের নাম হচ্ছে রাজ্ঞেশ্বর। ওই শিবটি উচ্চতা মেঝে থেকে 7 ফিট, শিব মন্দিরের উচ্চতা হচ্ছে 90 ফিট। তারপরেই করলেন রামচন্দ্রের মন্দির, আমরা যেখানে বসে আছি। এই দুর্লভ রামচন্দ্র, এরকম দেখা যায় না, আপনারা দেখলে বুঝতে পারবেন। এখানে উনি ওনার মঙ্গলের জন্য এই রামসীতা প্রতিষ্ঠা করলেন। এই মন্দির প্রতিষ্ঠা করে ছোট্ট ইতিহাস। আচ্ছা, মন্দির খোলা থাকার যে সময়, সেই সময়টা কি? হ্যাঁ, গরমকালে মন্দির খোলে 7:30টায় এবং বন্ধ হয় বেলা 12টায়। শীতকালে মন্দির খোলে 8টায়, বন্ধ হয় 12:30 পৌনে 8টায়। আচ্ছা, আবার বৈকালবেলা গরমকালে 4টায় খোলে, 7টায় বন্ধ হয়। শীতকালে এখন 3:30টায় খোলে, 6:30টায় বন্ধ হয়। আচ্ছা, আর এখানে এলে আগের থেকে মন্দিরের সঙ্গে যোগাযোগ করলে এখানে ভোগ প্রসাদ পাওয়া যায়। মন্দিরের একটা নাম্বার আছে, ব্যক্তিগত নাম্বার পুরোহিতের, সেই নাম্বারটা আমি বলে দেবো। একটু নাম্বারটা বলে দিন। হ্যাঁ, স্বপন ভট্টাচার্য, এই ফোন 9732726321। এই নাম্বারে দুদিন আগে ফোন করবেন, আমরা যেদিনকে আসবেন তার দুদিন আগে ফোন করলে এখানে ভোগের প্রসাদ পাওয়া যায়। কুপনের কি আপনার কুপন মানে ফোনে করলে আমরা লিখে নিই। আচ্ছা, কুপন কত টাকা করে নেওয়া হয়? ওটা ঠিক নেই, ভোগের টাকা নির্দিষ্ট কোনো ঠিক নেই, যেমন রান্না হবে তেমনি হবে। আচ্ছা, 150 টাকাতে শুরু হয়, 200 টাকা হয়। যদি ফ্রাইড রাইস কেউ খেতে চায় ঠাকুরের, আচ্ছা, কেউ পোলাও খেতে চায়, এরকম অনেকে ঠাকুরের খাবে এবং ভক্তরাও খাবে, আচ্ছা, তাহলে মূল্যটা বৃদ্ধি পায়। আচ্ছা, ধন্যবাদ আপনাকে, ভালো থাকবেন। নমস্কার। এই রাম সীতার মন্দিরের পিছনেই বসিয়ে খাওয়ানো হয় নিত্যভোগ। ভোগ গ্রহণ করে মন্দিরের পিছনের রাস্তা দিয়ে কিছুটা গেলেই দেখতে পাবে রাজা কৃষ্ণচন্দ্র রায়ের পুরাতন বাসস্থান, যা আজ প্রায় বিলুপ্তের পথে। অবশিষ্ট রয়েছে শুধু জীর্ণ কঙ্কলাকীর্ণ রাজবাড়ির কিছু ধ্বংসাবশেষ। বাংলায় বর্গী আক্রমণের সময় এই কৃষ্ণনগরের রাজা কৃষ্ণচন্দ্র রায় মহাশয় এই যে মাঝদিয়া, এই মাঝদিয়াতে তার এই মন্দির সহ তার রাজবাড়িও স্থানান্তরিত করেন। তখনই কিন্তু তিনি এই যে আমার পিছনে যে জায়গাটা রয়েছে, এই জায়গায় তার বাসস্থান গড়ে তোলেন। আর সেই বাসস্থানটি কিন্তু এখন প্রায় জীর্ণ এবং ধ্বংসের পথে, প্রায় ধ্বংসাবশেষই পড়ে অবশিষ্ট রয়েছে এখানে। তোমরা যারা এই ভিডিওর মাধ্যমে এই শিবালয় ঘুরে দেখতে আসছো, তারা কিন্তু অবশ্যই এসে এই মন্দিরের ঠিক পিছনে যে জায়গাটা রয়েছে, এখানেই রাজা তার নিবাস গড়ে তুলেছিলেন, সেইখানে এসে কিন্তু অবশ্যই ঘুরে যাও। আর এই রাজবাড়ির ঠিক পিছন দিকেই রয়েছে কিন্তু চূর্ণী নদী। বাংলাদেশের পদ্মা নদী থেকে মাথাভাঙা নদী হয়ে এই নদিয়াতে এসে এই নদী দুই ভাগে বিভক্ত হয়।
তারপরে একটির নাম হয় ইছামতি আর আরেকটির নাম হয় এই চূর্ণী নদী। এত সুন্দর নদী, ছোট্ট খাল বলা চলে। এই নদীর আশেপাশের যে প্রাকৃতিক সৌন্দর্য তা অপূর্ব এবং দৃষ্টিনন্দন। আমার পিছনেই ঠিক রয়েছে চূর্ণী রিসর্ট এবং হোমস্টে। তোমরা যারা এই স্থানে এসে থাকবার জন্য ভাবছো তারা কিন্তু এই হোমস্টেতে যোগাযোগ করতে পারো। ফোন নাম্বার আমি স্ক্রিনে এবং ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, চেক করে নেবে। তাহলে কেমন লাগলো তোমাদের আজকের আমাদের এই পর্ব? অবশ্যই কমেন্ট করে জানিও। আর অবশ্যই তোমরা ভিজিট করো এই উইন্টারে এই শিবালয়ে। তো চলো, দেখা হচ্ছে আবার পরের কোনো পর্বে। ততক্ষণ স্টে সেফ, স্টে হেলদি অ্যান্ড বি বং। টাটা।